নমস্কার। আজকে গণআওয়াজ আদালতে আমাদের অতিথি বরকলার বিধায়ক কিশোর নাথ মহাশয়কে আমি স্বাগত জানাচ্ছি। আমরা আজ ওনার কাছ থেকে জানতে চাইব উনি বিগত 4.5 বছরের কার্যকালে ওনার সমষ্টির জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছেন এবং আগামীতেও কি উনি আবার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন, এছাড়াও আরো অনেক কিছু থাকবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। নমস্কার। নমস্কার কিশোরদা, আপনি ডাইনামিক বিধায়ক যেটা বলা যায়, কারণ হচ্ছে গত বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পেয়েছি এখানে উনি তাবড় তাবড় প্রত্যাশী ছিলেন, কিন্তু তাদের মধ্য থেকে আপনি মনোনয়ন ছিনিয়ে নিয়ে এসেছেন এবং প্রতিদ্বন্দ্বিতাও করেছেন, জিতেছেন। তো এবারও কি আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বরকলা থেকে? সবচেয়ে প্রথম আপনাদের গণআওয়াজ পরিবারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদও জানাচ্ছি। আজকে আপনি আপনার স্টুডিওতে আমাকে ডেকেছেন, আর আপনি যে প্রশ্নটা করলেন, প্রতিদ্বন্দ্বিতা এবার আমি করছি, সেটাতে কোনো ডাউট নেই। আর আমি যখন বরকলাতে এসেছিলাম প্রথম, আমি এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে আমি বরকলাকে কিভাবে আমি ডেভেলপ করব, বরকলাকে কিভাবে উন্নত করব। সেটা একটা চিন্তা ভাবনা আমার অনেক আগে ছিল, অনেক বছর আগের চিন্তাধারা ছিল সেটা। আর সেই চিন্তাধারা আমি 2016তেই আমি ফিল্ডে এসে আমার ভারতীয় জনতা পার্টির দলীয় টিকিট নিয়ে আমি প্রতিনিধিত্ব করেছি, আর প্রতিনিধিত্ব করে আমি বিজয়ী হয়েছি। আর আমার বিজয় হওয়ার লক্ষ্য এটাই যে আমি আমার বরকলাবাসীর যে দুঃখ, যে কষ্ট যেটা রয়েছে, বা বরকলা এলাকাতে যে পিছ পড়ে রয়েছে, ওটা কিভাবে আমি এগিয়ে নিয়ে যাব, সেই চিন্তাধারা নিয়েই আমি পলিটিক্সে এসেছি। ঠিক আছে, আপনি গত 4.5 বছরে বরকলাবাসীর জন্য কি কি কাজ করতে পেরেছেন বা কি কি করেছেন? হ্যাঁ, দেখুন, গত 4.5 বছরে আমি বরকলাবাসীর জন্য খুব বেশি করেছি, খুব করে ফেলেছি সেরকম কিছু আমি বলবো না, সেটা বরকলাবাসীরাই বলবেন যতটুকু কাজ করা হয়েছে 4.5 বছরের ভিতরে। তবু তার মধ্যে যদি আপনি জিজ্ঞেস করেছেন, ওই হিসাবে আমি বলছি। যেমন 2016 সালের আমার এজেন্ডাতে, ইলেকশন এজেন্ডাতেই ছিল যে আমি যে কি কি এজেন্ডা নিয়ে নেমেছিলাম, আর জনগণের কাছে আমি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম। হ্যাঁ, আমি এটা নেক্সটে হয়তো আপনাকে প্রশ্ন করতাম যে গত নির্বাচনে আপনার এজেন্ডা কি ছিল। হ্যাঁ, সেটাই আমি বলছি, মানে আমি কি এজেন্ডা নিয়ে এসেছি আর প্রতিশ্রুতি কি কি দিয়েছিলাম। যখন বরকলা মাঠে আমি যখন এসেছিলাম, তখন দেখছিলাম, আমি জানি, বা আমার নিজস্ব বাড়ি বা আমার বাড়ি দুধপাতিলেই, আর আমার সব জানাই রয়েছে বরকলার ব্যাপারে, যে বরকলা অনেক পিছ পড়ে রয়েছে। আর তখন আমি সেই সব দেখে আমি ইলেকশন এজেন্ডাটাও বানিয়েছিলাম। তখন আমি লোকের কাছে বলেছিলাম যে রাস্তাঘাট, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, মেইন এই আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি দেখছিলাম লোকেরা অনেক কষ্ট পাচ্ছে না সেগুলো নিয়ে। আর আমি তখন ওইগুলো আমি কথা দিয়েছিলাম। কমিউনিকেশন কোনো জায়গায় যদি না থাকে, তাহলে তো ওই এলাকা ডেভেলপ হতেই পারে না। কোনো একটা জায়গা যদি ডেভেলপ হতে লাগে, তা সবচেয়ে প্রথম কমিউনিকেশনের দরকার। তাই প্রথম আমরা কমিউনিকেশনের উপরে জোর দিয়েছি। বরকলাটা এমন একটা অবস্থায় ছিল, যারা বরকলাবাসীরা জানেন, সবাই জানেন, বা ওই সময় যদি আপনারা বরকলাতে গিয়েছিলেন বা আপনাদের কাছে কোনো ফুটেজ আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে বরকলার কোনো একটা রাস্তাঘাট ভালো ছিল না, প্রত্যেকটা রাস্তা জরাজীর্ণ অবস্থায় ছিল। সেই সব আমি জনগণের কাছে তুলে ধরেছিলাম। আমি বলেছিলাম, যদি আমি জিতে আসি আপনাদের মূল্যবান ভোটে বা আপনাদের আশীর্বাদে, তাহলে আমি বরকলার জন্য কাজ করব।
আপনি তো দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের এখানে বরকলার প্রাক্তন বিধায়ক এসেছিলেন। তো ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম এই জল প্রকল্প নিয়ে। উনি বলছিলেন যে ওনার সময়ে মানে 76 নাকি জল প্রকল্প করেছেন। আমি জল আপনাকে প্রকল্প একটা কথা বলছি, হ্যাঁ, আমি আপনার কাছে এসে আপনি সব ডেভেলপমেন্ট সবকিছু নিয়ে বলেন, আর প্রাক্তন বিধায়িকা কি করেছেন না করেছেন সেটা আমি বলারও দরকার নেই, আমার আনসার দেওয়ার দরকার নেই। সেটা জনগণ জানেন, সমস্ত বরকলাবাসী, বরাকবাসী, আসামবাসী এবং ইভেন আসামের বাইরে সকলেরা জানে। সেই সব ঠিক আছে, নিয়ে যদি ঠিক আমরা আছে, না, ঠিক আছে। আমার মনে হয় না ভালো হবে। না, ঠিক আছে। অন্য কোনো ব্যাপারে জিজ্ঞেস করেন, ডেভেলপমেন্টে জিজ্ঞেস ঠিক করেন। আছে, আমি ডেভেলপমেন্ট সম্পর্কে এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি। আরো কারো ব্যাপারে আপনি জিজ্ঞেস করেন। বলছেন যে জলের সমস্যা ছিল, হুম। আপনি এগুলো দেখেছেন, হ্যাঁ। এবং রাস্তাঘাটের কমিউনিকেশনের সমস্যা ছিল। হুম। তো আমরা দেখছি এখনো বরকলার যে আপনার একটা জাবেলতলা থেকে যে বরকলার যে রোড আছে, হুম, হুম, সেই রোডে দিয়ে গাড়ি যাচ্ছে, চলাচল করতে পারছে না। হুম। বিশেষ করে ছোট গাড়ি তো কোনো মতেই যেতে পারছে না, হয়তো ট্রাক এগুলো যাচ্ছে মানে রিস্ক নিয়ে। সেই কথাটা আমি বলছি আপনাকে। হ্যাঁ, আপনি যে বরকলার কথাটা যে বলেছেন, বরকলার যে রাস্তাটার কথাটা বলেছেন, সেই বরকলার রাস্তাটা একেবারে খারাপ অবস্থায় ছিল। তারপর 2016-তে আমাদের সরকার আসার পর সেই রাস্তাটা মেরামত করা হয়েছিল। তারপর 2017-তে আবার সেই রাস্তাটা আবার মেরামত করতে হয়েছে। ওই সময় কি হয়েছিল, আমাদের বরকলা বাজার থেকে শুরু করে একেবারে বাবুর বাজার পর্যন্ত রাস্তাটাকে কমপ্লিট করা হয়েছিল। ওটার মধ্যে 2টা ফান্ড দেওয়া হয়েছিল এসওবিডি থেকে, 2টা ফান্ডের দ্বারাই সেই রাস্তার কাজ কমপ্লিট হয়েছে। কিন্তু সেই রাস্তার উপরে এমন ওভারলোডেড গাড়িগুলো চলছে, আমি বলছি না যে গাড়ি চলতে লাগে না, গাড়ি তো চলবেই। গাড়ি এমন ওভারলোডে চলে, বড় বড় ট্যাঙ্কার গুলা চলছে, গ্যাস প্লান্ট ওখানে রয়েছে, বড় বড় ক্যাপসুল ট্রাক গুলো আসছে। আর কোয়ারি, জাটিঙ্গা কোয়ারি, যত পাথর কোয়ারি, যত গাড়িগুলো রয়েছে, প্রত্যেকটা গাড়ি এই রাস্তার উপর দিয়ে আসা যাওয়া করছে। যার ফলে কিছুটা অংশ খারাপ হয়েছে, সেটা আমিও বলছি, আমিও দেখেছি। আর সেই পোর্শন যেটা খারাপ হয়েছে, সেই পোর্শনটা আবার কিছুদিনের মধ্যে টেন্ডার হচ্ছে, সেটার কাজ হয়ে যাচ্ছে। সে অল্প একটু জায়গা রয়েছে, ওখানে টোটাল রাস্তার মধ্যে হয়তো আপনি 200 মিটার বা 200-250 মিটার জায়গাটা আর গর্ত হয়ে গেছে। এটা ঠিক আছে, এটাই মানে সমস্যার কারণ হয়ে যাচ্ছে। এই কয়েকটা আচ্ছা, পোর্শন জল রয়েছে। প্রকল্প জলের সমস্যাগুলো ওই রাস্তাটা আমি কমপ্লিট করে দিই। এই রাস্তার মধ্যে কিছুদিনের মধ্যে আরো একটা 47 লাখের আরেকটা এস্টিমেট গেছে, সেটা কিছুদিনের মধ্যে আসছে, টেন্ডার হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে আরো অনেক কিছু হয়েছে রাস্তার ব্যাপারে। যখন আপনি বলবেন আমি রাস্তার ব্যাপারে বলবো। এই রাস্তাটাকে একটা মডেল রাস্তা হিসাবে নেওয়া হয়েছে। আমি বলতে চাইছি যে আমার কাছাড়ের ভিতরে হয়তো এত বড় রাস্তার স্কিম নেই কোথায়। কাছাড় ডিস্ট্রিক্ট যদি আমি বলি বরাকবিলির ভিতরে, তাহলে বোধহয় খুব ভুল হবে না। আসাম মানা থেকে একটা স্কিম নেওয়া হয়েছে, সেটা হয়েছে 139 crores, 139 কোটি টাকার একটা প্রজেক্ট নেওয়া হয়েছে সেই রাস্তার উপরে। আর সেই রাস্তাটা কিছুদিনের মধ্যে টেন্ডার হতে চলেছে। কত কিলোমিটার হবে এটা? সেটা আমাদের মহাসড়ক থেকে শুরু করে আপ টু খাম্বার বাজার হয়ে আমাদের শিলচর কালাইন রোড পর্যন্ত। আচ্ছা, আমাদের কালাইন রোড এটা তো দীর্ঘদিন থেকে বেহাল। এটা আপনি যখন বিধায়ক নির্বাচিত হয়েছেন এর আগ থেকেই মানে এটা প্রায় বেহাল অবস্থায়। বেহাল অবস্থা, সেটা আমি বলেছি আপনাকে। আমি বিধায়ক হওয়ার আসার আগে বরকলাতে একটা সিঙ্গেল রাস্তা আপনি বলতে পারবেন না। কিন্তু এই রাস্তার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন? সেই রাস্তার জন্য আমি বলছি, আপনি যতগুলো রাস্তার কথা বলবেন প্রত্যেকটা রাস্তার যোগাও আছে আমার কাছে। এই শিলচর কালাইন রোড, যেটাকে আমরা এসকে রোড বলি, এসকে রোডটা আমাদের 2017 ইংরাজিতে ওই রাস্তা আমাদের শিলচরে এন্ডিপুরেন থেকে শুরু করে বাঙ্গার পার অব্দি যে পোর্শনটা ছিল, ওটা টোটাল কমপ্লিট করা হয়েছিল, মেরামত করা হয়েছিল। 2 বছর চলেছে। ওটা 17-তে করেছে, 18, 19, 20। এখন 2020 সালে এখন দেখা গেছে ওই রাস্তাটা আবার জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। তো এই রাস্তার উপরে আপনিও জেনে খুশি হবেন বা জনগণরা শুনে খুশি হবেন, এই রাস্তার উপরে 22 কোটি টাকা এখন স্যাংশন করা হয়েছে, টেন্ডার অলরেডি হয়ে গেছে। সেটা আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম, যদি বৃষ্টিটা একটু কমলে পরে আমরা কাজটা শুরু করবো। কেননা বৃষ্টির মধ্যে যদি কাজটা করি তা কাজটা খুব নিম্নমানের হয়, তাই আমরা বৃষ্টির অপেক্ষা করছি। বৃষ্টি যখনই কমে যাবে, কিছুদিন, আমরা তো জানি, আপনারা জানেন, সবাই জানেন, আর কিছুদিন বাকি রয়েছে, বৃষ্টি মৌসুমটা চলে যাবে। ধরেন আরো 7 দিনের মধ্যে
আমরা সেই রাস্তার শিলান্যাস করছি, আর সেই রাস্তার জন্য 22 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। এটা কাজ সমাপ্ত কবে পর্যন্ত হতে পারে? সেটা আমরা টার্গেট দিয়েছেন ডিসেম্বর পর্যন্ত বলা হয়েছে, কিন্তু ডিসেম্বর যদি না হয় জানুয়ারি পর্যন্ত, মানে ইলেকশনের আগে হবে। ইলেকশনের আগে। ঠিক আছে। আচ্ছা, জলের সমস্যার কথা আপনি বলছেন যে এটাকে আপনি প্রাধান্য দিয়েছেন, কিন্তু আমাদের কাছে হয়তো আপনি আমাদের নিউজগুলো দেখেন, আপনি জলের কথা বলছেন। হ্যাঁ, জল প্রকল্প দেখেন প্রায় জল প্রকল্প বন্ধ আছে বরকলাতে, মানুষ নানান সমস্যার মধ্যে আছে, জলের সমস্যা। তো আপনি জলের সমস্যা কিভাবে সমাধান করছেন? ঠিক, আপনি শিক্ষক বলেছেন অনেক প্রকল্প বন্ধ রয়েছে, সেটা নাকি আমি অল্প আগে বলেছি যে আমারও প্রতিশ্রুতি ছিল, কেন জল প্রকল্প একটাও ভালো ছিল না। আমরা যখন আমাদের সরকার যখন আসলো 2016 সালে, কোথাও একটা জলের প্রকল্প ভালো ছিল না, প্রত্যেকটাই ডিফার্ম ছিল, প্রত্যেকটাই খারাপ ছিল। তো এই প্রত্যেকটা যতটা খারাপ ছিল এর মধ্যে অনেক কয়টা প্রকল্প ঠিক করা হয়ে গেছে, আর অনেক কয়টা প্রকল্প এখন করা বাকি রয়েছে, আর অনেক কয়টা প্রকল্পে অনগোয়িং আছে, কাজ চলছে। জল জীবন মিশনের একটা স্কিম রয়েছে, জেজেএম এর দ্বারা বলা হয়েছে যে প্রত্যেক ঘরে ঘরে প্রকল্প, যেখানে প্রকল্প আছে এবং জল পাচ্ছে না ওরা, ওটা কি করছেন? সেটাই বলছি, একটা জল জীবন মিশনের একটা প্রকল্প নেওয়া হয়েছে। আপনি দেখতে পাবেন আজকের দিনে অনেক জায়গায়, অনেক গ্রামে, গ্রামে পাইপলাইনে কাজ করা হচ্ছে। আগে বাড়িতে কোনো পাইপলাইনের কানেকশন ছিল না, আজকের দিনে আপনি খবর নিলে জানতে পারবেন অনেক বাড়িতে পাইপলাইন পৌঁছে দেওয়া হয়েছে। অনেক জায়গায় এখন মেইন লাইনগুলো খারাপ রয়েছে, তো মেইন লাইনগুলোর কাজও কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে। তো আমাদের সরকার বলেছেন যে আমরা ঘরে ঘরে নল দেব, ঘরে ঘরে জল। তো সেই প্রকল্পটা শুরু হয়ে গেছে, আগামী কিছুদিনের মধ্যে সেই প্রকল্পটা কমপ্লিট হতে যাচ্ছে। আর আমাদের এলাকার বা শুধু আমার বরকলা বলে নয়, এই জলের যেটা প্রবলেমটা আছে অনেক জায়গায় রয়েছে, প্রত্যেকটা জায়গায় রয়েছে। আর প্রত্যেক জায়গায় যে জলের অসুবিধা রয়েছে, আশা করছি আগামী আর 2-1 মাস 3 মাসের মধ্যে সেটাই। আমরা দেখেছি যে আগে গভর্নমেন্ট গুলোর সময়ও যে নির্বাচন আসার পর সাংসদ, বিধায়ক বা দলগুলোকে, মানে সরকারকে একটু তৎপর হতে যে কিছুটা উন্নয়নমূলক কাজ দেখাতে হয়। আপনি যেটা বলেছেন আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, সেটা আগে আমরাও বলতাম, সেটা এই কথাটা আমরাও বলতাম বা অন্যরাও বলতেন, কিন্তু আমাদের সময় সেরকম প্র্যাকটিক্যাল নয়। আমাদের সময় সেরকম হয়নি। কেন? আপনারা জানেন আমাদের সরকার আসার পর 3টা সি আমাদেরকে ডিস্টার্ব করেছে, 3টা সি তো নষ্ট করে দিয়েছে আমাদের এলাকাতে। 3টা সি আপনি জানেন? একটা সি হলো কংগ্রেস, 2 নম্বর সি হলো যেটা নাকি আমরা ক্যাব বলতাম, আর 3 নম্বর সি হলো করোনা। এই 3টা সিতে আমরা অনেকটু পিছিয়ে গেছি, এই কংগ্রেস, এবং করোনা। এই 3টা সির জন্য আমরা যেখানে 4.5 বছরের মধ্যে 2 বছর তো আমাদের এইগুলোতে চলে গেছে। এই যে প্রবলেমগুলো আমরা আগে পাইনি, বা আমাদের সরকার কোনো প্রবলেম পাইনি, বা করোনার কোনো প্রবলেম পাইনি। করোনার জন্য আপনারা দেখেছেন 6-8 মাস আমরা পিছিয়ে গেছি, সবকিছু লকডাউন ছিল, যার জন্য আমরা পিছিয়ে গেছি। না হলে এই কাজগুলো আজ থেকে 6-8 মাস বছর খানিক আগে হয়ে যেত। যদি প্রবলেম না আসতো তাহলে আরেক বছর আগে হয়ে যেত। এই কেবের জন্য একটু প্রবলেম হয়েছে, করোনার জন্য একটু প্রবলেম হয়েছে, যার জন্য এই সময়ও দ্রুত গতিতে কাজ চলছে। এই কথাটা স্বাভাবিক। আপনি যে প্রশ্নটা করেছেন এটা স্বাভাবিক। আপনিও প্রশ্ন করেছেন বা জনগণও বলবেন যে নির্বাচনের আগে আমরা কাজ শুরু করেছি, সেটা নয়। কাজ তো আগে দিয়ে শুরু ছিল, কিন্তু এই যে মহামারী যেটা করোনা, কোভিড-19, 3টা সির কারণে আমরা একটু পিছিয়ে রয়েছি। আচ্ছা, ওই যে মধুরামপুর যেটা ব্রিজ আছে, এটা তো কার আগে, মানে 3টা সির আগে, কিন্তু 3টা সির হয়েছে, 3টা সির আগে হয়েছে। হ্যাঁ, জাস্ট এখন অ্যাপ্রুভ 3টা সির আগে না, এটা 10 বছর আগে হয়েছে। 10 বছর আগে, ঠিক আছে। জাস্ট অ্যাপ্রুভ গুলো বাকি হয়েছে। তো এটা হচ্ছে না, এটা 10 বছর আগে তো সম্ভব হয়নি। এখন তো আপনি এসেছিলেন উন্নয়নের চিন্তাধারা নিয়ে, তো এটা কেন এখন কোনো চালু করতে? দেখুন, উন্নয়নের নিয়ে আমরা এসেছি, উন্নয়ন করবার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর উন্নয়ন আমরা করবই। যে কোনো জায়গায়, যে প্রজেক্টে যদি আপনারা কেউ যদি জনগণ যদি কোথায় বাধা দেন, বা ওই জায়গায় যদি কোনো আমরা বাধা পাই, তাহলে কি করে সেই জায়গার কাজটা করা যাবে? এই ব্রিজটা হয়েছে আজ থেকে 10 বছর 12 বছর আগে ব্রিজটা হয়েছে। তখন এই যে কংগ্রেস সরকার তখন
কংগ্রেস সরকারের সময় ব্রিজটা হয়েছে, তখন কংগ্রেস সরকার কেন চিন্তা করেনি যে ব্রিজটা আমরা বানাচ্ছি, আমরা অ্যাপ্রোচ কোথায়, অ্যাপ্রোচের রাস্তা ছাড়া, অ্যাপ্রোচের জায়গা ছাড়া ওনারা ব্রিজ বানিয়ে নদীর উপরে হ্যাং করে দিয়েছেন। আজকে পর্যন্ত ওই ব্রিজটা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। আমি বিধায়ক হয়ে আসার পর আমি আজকে ওই জায়গাটা একটা, দুইটা, তিনটা নয়, কমে 20 থেকে 25টা মিটিং করেছি, কথা বলেছি। সেই ব্রিজের জন্য আমরা অ্যাপ্রোচের জন্য 3 কোটি 3.5 কোটি টাকা আমরা ফান্ডও সেটা দিয়েছিলাম শুধু অ্যাপ্রোচ বানানোর জন্য। কিন্তু টাকা তো দিয়েছি, ফান্ড দিয়েছি, কিন্তু যে জায়গায় মাটির যারা মালিক রয়েছেন ওনাদের আপত্তির জন্য সেই ব্রিজের অ্যাপ্রোচটা হয়নি। তারপর ওনাদের সঙ্গে আমরা আবার গেছিলাম যে কম্পেনসেশনের কথা নিয়ে, যে কম্পেনসেশন দিলে ওরা মাটিটা দিয়ে দেবেন। কিছু লোকের সঙ্গে আমি কথা বলেছিলাম, মাটির মালিকের সঙ্গে কথা বলেছিলাম, মাটির মালিকরা বলেছিলেন কি হ্যাঁ আমরা দিতে রাজি রয়েছি। ওনারা চাইছেন কি ল্যান্ড কম্পেনসেশনটা। ল্যান্ড কম্পেনসেশনের 2টা অ্যাক্ট রয়েছে, 1964 আর 2013, 2টা অ্যাক্টের মধ্যে রয়েছে। 2টা অ্যাক্টের মধ্যে একটু প্রবলেম হওয়াতে সেই ফাইলটা এখন পর্যন্ত আমাদের বাজেট ব্রাঞ্চে রয়ে গেছে। ল্যান্ড কম্পেনসেশনের অল্প দেরি হচ্ছে, সেটা আমিও বলছি। আর সেই ল্যান্ড কম্পেনসেশনটা যদি ক্লিয়ার হয়ে যায়, ওনাদের কম্পেনসেশনটা দেওয়ার পর সেই অ্যাপ্রোচটা হয়ে যাচ্ছে, সেটার জন্য আমাদের চলছে। তবে পর্যন্ত আমরা তো গত আমাদের ডিসি মহোদয়, যে আগের যে ডিসি মহোদয় ছিলেন, উনি থাকার সময় আমরা একবার এখানে আমাদের ডেপুটি স্পিকার বা আমি নিজে, আমাদের শিলচরের বিধায়ক, উদারবন্দের বিধায়ক, ডেপুটি কমিশনার, আমরা সব গেছিলাম ওই স্পটে। সব স্পটে গিয়ে আমরা কথা দিয়ে এসেছিলাম যে আমরা খুব অতি সত্তর এটা কাজটা শুরু করব। কিন্তু কিছু একটা টেকনিক্যাল প্রবলেম, যে ল্যান্ড কম্পেনসেশনের একটা প্রবলেম রয়ে গেছে, সেটার জন্য ফাইলটা ক্লিয়ার হয়নি, যার জন্য আমরা অপেক্ষা করছি। আর সেই ফাইলটা ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্রোচটা হয়ে যাবে। তথাপি আমরা আশা করছি, আমি আমার থেকে বলছি, আমি আশা করছি উইদিন ডিসেম্বর পর্যন্ত আমি এটা কাজ স্টার্ট করব। আর ইলেকশনের আগে আগে যাতে আমি শেষ করতে পারি, শেষে আমি চেষ্টা করছি। মোটামুটি আমরা আশা করতে পারি ব্রিজ ইলেকশনের আগে হ্যাঁ, 100 চালু হয়ে যায়। এটা একটা ব্রিজ, এটার সঙ্গে সঙ্গে আরেকটা ব্রিজ রয়েছে ওইখানে, ওই জায়গায় আরেকটা ব্রিজ রয়েছে বরাকের উপরে, যে ব্রিজটা নাকি ওই পূর্ব বটখলা জনগণের গত 50 বছরের স্বপ্ন ছিল। আচ্ছা, কিছু আপনার ব্রিজটা কমপ্লিট করি না, পরে বলবো। আপনি যদি বলেন তাহলে আমি করে দিচ্ছি। 50 বছরের স্বপ্ন আপনি চিন্তা করে দেখুন। 50 বছর, কিন্তু গত 50 বছর আমিও ছিলাম না, বা আমাদের বিজেপি সরকার ছিল না, কংগ্রেসের রাজত্ব ছিল। তো ওনারা তখন প্রত্যেক 5 বছরের মধ্যে 5 বছর পরে পরে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি এইবার আমরা বরাকের উপরে আমরা সেতু বানাবো, বরাক ব্রিজ বানাবো, এই বলে বলে 50 বছর পার করে দিয়েছেন। আমি আমার ইলেকশনের আগে আমি কথা দিয়েছিলাম, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার এজেন্ডার প্রথম নম্বরের মধ্যে ছিল বরাক সেতু। আমি যেভাবে কথা দিয়েছিলাম বরাক সেতু আমি দেবো, আর ঠিক এইভাবে আমি বরাক সেতুটা স্যাংশনও করিয়ে দিয়েছি। সেটা আজ থেকে বছর 2 আগে আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল মহোদয় ওনার নিজের হাতে এসে সেটার শিলান্যাস করে গেছেন। আপনার বিধানসভা সমষ্টিতে এনআরজিএস যেটা একটা স্কিম আছে, সেটার কাজ কেমন চলছে? এনআরজিএস এর কাজ ভালোই চলছে, কাজ হচ্ছে সঠিকভাবে? কাজ হচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে, এমনকি আমাদের কাছে নথিপত্র আছে, যে চন্দ্রনাথপুর বাজার থেকে ভায়া রবি চক্রবর্তী একটা রাস্তা, সেটা প্রথম অবস্থায় 6 লক্ষ টাকার কাজ হয়েছে, কিন্তু এরপর নাকি স্কিমটা ডিলিট হয়ে গেছে। ওরা আপনার কাছে বারবার আসা যাওয়া করার পর আপনি কোনো রেসপন্স দিচ্ছেন না, কাজটাও হচ্ছে না, বর্তমানে বন্ধ আছে। দেখুন, আপনার যে কথাটা, আপনার প্রশ্নটা একেবারে সত্যি কথা। ওই রাস্তাটার যখন স্যাংশন হয়েছিল তখন 2017 সালের প্রথম দিকে, 2016 শেষের দিকে, 17 প্রথম দিকে তখন স্যাংশনটা হয়েছিল। ওই সময় আমাদের দলীয় কোনো পঞ্চায়েত তখন ছিল না ওই এলাকায়। আর ওই সময় ওই বছরে আমরা এনআরজিএস এর একসঙ্গে 12 কোটি টাকার মতো স্যাংশন করেছিলাম। শুধু চন্দ্রনাথপুর জিপি নয়, আমার 21টা জিপি রয়েছে, 21টা জিপির ভিতরে আমি 12 থেকে 14 কোটি টাকার মতন স্যাংশন করা হয়েছিল এনআরজিএস এর। অনেকগুলো কাজ হয়ে গেছে, আর অনেকগুলো কাজ হয়নি। আপনি তো একটা রাস্তার কথা বললেন, কিন্তু আমি বলবো ওইটার সঙ্গে আরো 2-3টা রাস্তার কাজ হয়নি। সেটা মানে লাইবিলিটিসটা যদি আপনারা আমার উপরে বলেন বা সেরকম নয়,
এজ এ এমএলএ আমি সেটাতে গেছিলাম, সেটা কাজও করেছি, সেই রাস্তার আমরা শিলান্যাসও করেছি। যারা নাকি ওখানে কনস্ট্রাকশন কমিটিরা রয়েছেন বা যারা কাজ করেছিলেন ওখানে, ওনারা ঠিক সময় মতো কাজটা করতে পারেননি, বা কাজ করেছেন জব কার্ড সময় মতো ওনারা প্রবেশ করতে পারেননি। সেগুলা ওনাদেরই ফল ছিল, যারা এখানে কাজ করেছিলেন ওনাদেরই ফল ছিল, যার জন্য কাজটা অনেক দেরি হওয়ার ফলে কাজটা সিস্টেম থেকে ডিলিট হয়ে গেছে। সিস্টেম থেকে যখন একবার ডিলিট হয়ে যায়, তারপরে ওটাকে রিজিউম করতে হলে অনেক অনেক প্রবলেম আছে। রিজিউম করতে হলে তো ওনারাই এসে গিয়ে রিজিউম করতে লাগে। একইভাবে অন্য অন্য জায়গার অনেক রাস্তা ঠিক এইভাবে ডিলিট হয়ে গেছিল, ওনারা নিজে গিয়ে ব্লক অফিসে গিয়ে, সার্কেল অফিসে গিয়ে বা কমিশন অফিসে যেখানে গিয়েই ওনারা রিজিউম করে আবার কাজ কমপ্লিটও করেছেন। হ্যাঁ, কিন্তু ওনারা যেখানে আছে ওনারা নিজে সেটা করতে পারেননি। সেটা আমার কাছে নিয়ে এসেছিলেন, আমিও একাডেমিলি সেটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরও ওটা রিজিউম হয়নি বা কি কারণে হয়নি সেটা ওনারাই বেশি বলতে পারেন, বা ব্লকে যারা আছেন কিন্তু তারা বেশি বলতে পারেন। আপনি তো এই সমষ্টির একজন বিধায়ক, হ্যাঁ, আপনার আমি এখানে একটা সমষ্টি হিসাবে- স্কিম, আপনার এখানে একটা স্কিমটা তো হচ্ছে আপনার এই স্কিমটা বলছি 35 লাখ 88,200। হ্যাঁ, অনেক বড় স্কিম। বড় স্কিম। এই স্কিম যদি এখানে সফল হতো তাহলে এত অঞ্চলের মানুষ উপকৃত হতো, বা আপনাকে হয়তো তারা সেটা কথা ঠিক। সমর্থন করতো। আপনি যেটা বলছেন, স্কিমটা দেওয়া হয়েছিল ওই জায়গায় লোকেদের উপকৃত হওয়ার জন্য, ওই এলাকার লোকের সুবিধার জন্য দেওয়া হয়েছিল। যারা নাকি সেই রাস্তার কাজ করার দায়িত্ব নিয়েছেন, মনে করুন যারা নাকি রাস্তা কাজ করার দায়িত্ব নিয়ে ওরা যদি কাজ না করেন, হয়তো 6 লক্ষ টাকা উপরে কাজ করেছে, 6 লক্ষ টাকা যদি কাজ করেছে, তাহলে বাকিটা কেন ওরা করলো না? ওরা বাকিটা শেষ করতে লাগছিল না। ওরা তো মাস্টারগুল যখন সাবমিট করেছে, ওদের কেসের ওরা যে কেস করেছে হ্যাঁ। সেটা কপিও আছে, একটা কপি আমি প্রিন্ট দিয়েছি, বাদ বাকি আছে আমাদের কাছে। হ্যাঁ, তো না ওটা দেখুন, ওনারা যদি 6 লক্ষ টাকা মধ্যে যদি কাজ করেছে, তাহলে বাকিটা কাজটা ওরা তো ওনারই ছিল। ওনারা কাজটা ছেড়ে সে জায়গায় তো অন্য কন্ট্রাক্টর তো আসবে না কাজ করতে। না, এগুলো তো সিস্টেম আছে যে পার্ট পেমেন্ট হয়। Part যদি payment একটা হয়। পেমেন্ট হয়ে যেত, ওরা মাস্টার বিল পর্যন্ত সাবমিট হওয়ার পর ওটা নাকি রিজেক্ট হয়ে গেছে, যে কাজ ডিলিট হয়ে মানে ক্যান্সেল হয়ে গেছে। কাজটা যদি ডিলিট হয়ে যায়, রিজেক্ট হয়, সেটা তো ব্লক আছে, ব্লকের ভিডিও আছে, সেখানে জিআরএস আছে, এই আছে, যেই আছে। হ্যাঁ, তারা যদি তো- কাজ না করে যদি আপনি যদি সাবমিট করে দিন, এমআর সাবমিট করলেন কিছু কাজ না করে, বা যারা ব্লকে যারা রয়েছেন তারা- ওনারা গিয়ে হ্যাঁ। ইন্সপেকশনে গেলেন, গিয়ে দেখলেন কাজ নেই। দেখেন, সাধারণ মানুষ তো আপনি জানেনই, আমাদের বরাক ভ্যালির মানুষ কতটুকু দুর্নীতি পাবে। তো ওরা কিন্তু গিয়েছে, ব্লকেও গিয়েছে, আমার কাছে যেটা ওদের অভিযোগ, ওরা ব্লকেও গিয়েছে, আপনার কাছেও এসেছে। হ্যাঁ, তো ব্লক থেকে তো সেই কথাটা আমি বলছি আপনাকে, এই কাজের উপরে আমি বলছি, এরকম কাজ ডিলিট হওয়া একটা নয়, কমেও না হলে 5, 7টা 10টা মতো আছে। বাকিগুলো হয়েছে, একটা শুধু কেন হয়নি। আর এর সঙ্গে আমি বলেছি আপনাকে 12 কোটি টাকার মতন স্যাংশন হয়েছিল একসঙ্গে। এই যে কাজটা বললেন আপনি 53 লক্ষ টাকার কাজ বললেন, ওইটার সঙ্গে একসঙ্গে 12 কোটি টাকা স্যাংশন হয়েছে। তাহলে 12 কোটি টাকার কাজের ওজোর আসতে লাগছিল। এই 53 লক্ষ টাকা শুধু একটা কাজ কেন আসলো, বাকি কাজগুলো কেন আসলো না? তার মানে কারণ কি, যারা কাজ করেছিলেন ওরা ঠিক মতো কাজটা করেননি। আমার কাছে এসেছিলেন, আমি তো আর সেই গিয়ে ওখানে গিয়ে আমি তো ওনাকে পেমেন্ট তো আমি দেবো না, আমি ওনাদেরকে পাঠিয়ে দিয়েছি আপনারা ব্লকে যান। না, ব্লকে তো গিয়ে video নিশ্চয় নয়, করে যান। কাজটা ঠিক মতো করার জন্য তো আপনার সমষ্টি, যেহেতু আলটিমেটলি আপনার উপরে আসবে। হুম। হ্যাঁ, আজ আমি বলছি, কাল আরেকজনে আপনার উপরে, যেহেতু আপনি বিধায়ক, আপনাকেই দায়ী করবে। তো আপনি তো এটা ইনিশিয়েটিভ সেটা নিয়ে, আমাকে দায়ী করেছে। না, হ্যাঁ, সেটা তো আপনার কাছে পাঠিয়ে আমাকে দায়ী করেছে। হ্যাঁ, এখন সেটা আপনি তো বলুন। আপনি ইনিশিয়েটিভ নিয়ে এটা। আমি ইনিশিয়েটিভ নেব। এখন আপনি বলেছেন এই কেসের কথা বললেন, যে কেস করেছে বা কিছু করেছে, যার পেপার দিয়েছিলেন আমার কাছে, ওনারা বলছেন অজুহাত নিয়ে এসেছিলেন আমার কাছে, একবার দুবার এসেছিলেন, বলেছিলেন আমি কাজে এটা আমরা পেমেন্ট পাচ্ছি না। আমি যে কাজ করলে কেন পেমেন্ট পাবে না? কাজ না করে যদি আপনি এমআর সাবমিট করেন যে আমি পয়সা পাওয়ার পর কাজ করব, সেরকম তো হবে না। আগে একটা জামানা ছিল, আগের জামানা, কংগ্রেস জামানা কি হতো সেটা আপনারা ভালো করে জানেন, সেটা আমি আর বলতে চাইছি না। আর সেই রকম মেন্টালিটি নিয়ে যদি আমাদের সময় সেরকম কাজ করতে চান, সেটা তো হবে না। কাজ করতে লাগবে, কাজ করলে পয়সা পাবে। বাকিরা সবাই পয়সা পাচ্ছেন, এই কাজ পার্টিকুলার এই কাজে কেন পয়সা পাবে না? না, ঠিক আছে, তাহলে তো আপনি ইনিশিয়েটিভ নিয়ে বলে কাজটা এভাবে ভালো হতে হবে। Yes, আর আমি আপনি বলেছি। আপনি নিজে ইনিশিয়েটিভ নেওয়াটা দরকার ছিল। আমি ইনিশিয়েটিভ বলেছি তো, আমি ইনিশিয়েটিভ নিয়ে ওনাদেরকে বলে দিয়েছি যে আপনারা যান, ব্লকে যান, ব্লকে অধিকারীরা রয়েছেন, বিডিও রয়েছেন, এইরা রয়েছেন, জেইরা রয়েছেন, জিআরএস রয়েছেন, এইটা কাজ ওনাদের।
আমাদের কাজ হলো কোন জায়গায় রাস্তা লাগে, কোথায় যদি স্যাংশন মানে আনতে কষ্ট হচ্ছে স্যাংশন আমরা নিয়ে আসবো। প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কাজ করাবো, এতটা তো আমাদের না। সুবিধা হবে না। আজ দেখেন আপনি স্যাংশন করাবেন, এরপর কাজ হলো না, টাকা আবার ঘুরে গেল, রিটার্ন চলে গেল, এটা তো আপনার সমষ্টির উন্নয়ন হচ্ছে না। হ্যাঁ, সেটা বললাম। সাধারণ মানুষ উপকৃত হচ্ছে না। Particular একটা রাস্তা নিয়ে, তো এটা তো আপনার এই রাস্তাটা নিয়ে যদি একটু প্রবলেম হচ্ছে, এখন এইটা রাস্তা নিয়ে যদি মানে কিছু কন্ট্রোভার্সি আসে, তাহলে কি হবে? একটা দল যাবে এই কোর্টে, এক দল যাবে এখানে থানাতে। এটার মধ্যে যারা আপনাকে কমপ্লেন করেছেন ওনাদেরকে জিজ্ঞেস করলে পাবেন যে এখানে আরেকটা দলটাকে, কাজটা যে বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে, কার সঙ্গে ঝগড়া হয়েছে, কেন কন্ট্রোভার্সি আসলো, কাজটা করার সময় কাজটা কেন বন্ধ হলো, কাজটা যে করতে শুরু করেছে রাস্তার উপরে, তাহলে বন্ধটা কে করেছে? অনেক জায়গায় রাস্তা কাজ শুরু করতে গেলে দেখা যায় ওই রাস্তা দিচ্ছে না, বেড়া সরাচ্ছে না, তো আমরা বারে বারে গিয়ে হাত জোর করে বুঝিয়ে আমরা আবার সেই জায়গাটা আমরা ক্লিয়ার করে দিই। এরকম ওই জায়গাটা কিন্তু দুপক্ষের ঝগড়ার কারণে যদি কাজটা বন্ধ হয়ে থাকে, কিন্তু উন্নয়ন কিন্তু আপনার এখানে মার খাচ্ছে, আপনার সমস্যা মার খাচ্ছে। পার্টিকুলার একটা রাস্তাতে হয়েছে, সেটা আমি বলছি, সেটা একটা রাস্তাতে হয়েছে, সেটা ওই এলাকার লোকেরা, ওই একই এলাকার ওই রাস্তা দিয়ে যারা আসা যাওয়া করবেন ওনারা বা ওই জিপি যারা রয়েছেন এখন ওনাদের ঠিক আছে, এখন কি আপনি এই রাস্তা সম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ আমি নিশ্চয়ই নিচ্ছেন? নিশ্চয়ই নেব। আমার তো ওই রাস্তা বলে নয়, আমার বড়খোলার প্রত্যেকটা গলি, প্রত্যেকটা গ্রামের ছোট ছোট রাস্তা, প্রত্যেকটা রাস্তা পাকাকরণ হতে লাগে, সেরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর যে যদি কোনো একটা রাস্তার মধ্যে ঝগড়া লাগে, আপনি কিন্তু বলছেন যে পার্টিকুলার একটা রাস্তা, আমি আরেকটা রাস্তার কথা আপনাকে বলছি। বলুন। হ্যাঁ, আরেকটা রাস্তা হচ্ছে শিরিষতল টু আমরাঘাট। শিরিষতল আমরাঘাট? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার আমরাঘাটটা বরকলা ইয়েতে উদারবন এলাকা। আচ্ছা, আমরাঘাট উদারবন এলাকা। হ্যাঁ, আর শিরিষতল আমাদের বরকলাতে, বরকলা, হ্যাঁ। আপনার কনস্টিটুয়েন্সি। এখানে একটা ব্রিজের জন্য টাকা স্যাংশন হয়েছে, টেন্ডারও হয়েছে। তো এই কাজটাও মানে দীর্ঘদিন থেকে মানে বন্ধ হয়ে আছে। সুন্দর প্রশ্ন করেছেন আপনি, আপনার কালেকশনটা ভালো, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এই শিরিষতল, সত্যনগর আর সোনাছড়া, এই যে রাস্তাটা, ইলেকশনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ওই এলাকায়। ইলেকশনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ওই এলাকার লোকেরা যখন শিলচরে আসেন তখন ওনারা 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসতে লাগে। একটা কাহিনী শুনেছেন তো, যে মানুষরা বলে আমি কোথা থেকে আসেন, মানে 7 সমুদ্র 13 নদী উপর থেকে আসছে। ওই লোকেরা আসতে হলে কয়েকটা নালা নদী পার করে আসতে হতো, না ওখানে কোনো রাস্তা ছিল, না ওখানে কোনো ব্রিজ ছিল। যখন আমি ইলেকশন আগে ওই গ্রামে গেছিলাম, তো ওই গ্রামের লোকেরা একটাই ডিমান্ড ছিল, বলে আমাদের গ্রামে কিছু দরকার নেই, যদি আপনার রাস্তা বানিয়ে দেন আর ব্রিজ বানিয়ে দেন, আমাদের গ্রামের আর কিছু দরকার নেই। আপনার আগে এখানে অনেক বিধায়করা এসেছিলেন, আমার আগে অনেক বিধায়করা ওখানে গেছেন, কিন্তু ওই যে শিরিষতল সত্যনগর যে গ্রামটা রয়েছে, সেই গ্রামটা কিন্তু এই 5-7 বছর আগের গ্রাম নয়, এটা 100 বছর পুরনো গ্রাম। এই যে গত ভারত স্বাধীন হওয়ার পর থেকে ওনারা যে কষ্ট করে আসা যাওয়া করছেন, এই স্বাধীন হওয়ার পর থেকে কতজন এখানে বিধায়করা এসে গেছে, প্রত্যেকে কিন্তু কথা দিয়েছেন, প্রত্যেকে কথা দিয়ে কেউ কথা রাখেনি। আপনিও রাখতে পারেননি। আমি রাখতে পারি কিনা আমি আপনাকে বলছি, আমি কথা দিয়েছিলাম ওখানে যে আমি যদি আপনাদের মূল্যবান ভোটে জিতে আসি, আমি আপনাদের রাস্তা আমি করে দেব। তাহলে দেখুন, সেই রাস্তার জন্য 14 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। আমাদের শিলচরের সাংসদ মাননীয় ডক্টর রাজদীপ রায় মহাশয়, উনি, আমি আর সঙ্গে আমাদের দলীয় কর্মকর্তা সকলে গিয়ে সেই রাস্তার আমরা শুভ শিলান্যাস করেছি। তারপর থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। তারপর কিছু লোকেদের পার্সোনাল ইন্টারেস্ট, কিছু লোকেদের ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য ওনারা ওখানে প্রবলেম ক্রিয়েট করছে। সেই রাস্তার যে ড্রয়িং ডিজাইনটা হয়েছে, যেভাবে স্যাংশন হওয়ার আগে ড্রয়িং করা হয়েছে, সেইভাবে তো রাস্তাটা যাবে। হ্যাঁ, ড্রয়িং হয়েছে আমার এইদিকে যেতে লাগে, আপনি যদি বলেন এইদিকে যেতে লাগবে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? না, ঠিক আছে, এটা সম্ভব নয়, কিন্তু ড্রয়িং তো হয়েছে আপনার শিরিষতল টু আমরাঘাট নয়। সেটা যদি আপনার কাছে ডাটা রয়েছে, সেটা আপনার ভুল ডাটা রয়েছে। সেটা পিডব্লিউডির যে ড্রয়িংটা রয়েছে, আমাদের মহাসড়ক থেকে শুরু করে সোনাছড়া হয়ে শিরিষতল সত্যনগর হয়ে সেই রাস্তা এদিকে গেছে। ওনারা চাইছেন, সেখানে যারা আছেন ওনারা আমার কাছে এসেছিলেন, ওনাদেরকে আমি বলছি, ভাই আপনারা তো উদারবন সমষ্টির লোকে, আমাদের কাছারেরই, আমার বরকলা সমষ্টি না হলে কি হলো, আমাদের কাছারেরই তো, আমাদের বরাক বেরিয়ে, তো আমাদের এলাকাতে সবকিছু সংযুক্ত হতে লাগে। আমি যেরকম আমার এলাকাকে আমি লিঙ্কেজ করতে চাইছি,
উদাহরণগঞ্জের মাননীয় বিধায়ক উনিও তো চাইছেন সবকিছু লিঙ্কেজ করার জন্য। তা আমরা তো কথা বলেছি, উদাহরণগঞ্জ বিধায়কের সঙ্গে আমি ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছি, উনি জিনিসটা বুঝতে পেরেছেন একটা রাস্তা আমরা দিয়ে দেবো আপনাদেরকে, আমরা লিঙ্কেজ করে দেবো, আলাদাভাবে লিঙ্কেজ করে দেবো, ওইটা নিয়ে আপনারা ডিস্টার্ব করেন। ওই রাস্তাটাকে নিয়ে আননেসেসারি একটা প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে, আর কিছু নয়। আমি কথা দিয়েছিলাম ওই এলাকার রাস্তা দেবো, সেই রাস্তা আমি স্যাংশন করে দিয়েছি। একটা ব্রিজ কবে পর্যন্ত হবে এটা কমপ্লিট কবে? একটা ব্রিজ হয়ে গেছে অলমোস্ট, একটা ব্রিজ অলমোস্ট হয়ে গেছে। রাস্তা আপনি দেখেছেন, হ্যাঁ আমি বলবো 60% রোডসও হয়ে গেছে, উপরে ব্ল্যাক টপিং বাকি রয়েছে। আর ওই ব্রিজটা হয়ে যেত যদি এই ঝামেলাটা না রাখতো, অ্যাটলিস্ট পাইলিং এর কাজটা সম্পূর্ণ হয়ে যেত। কিন্তু তবুও আমরা টার্গেট নিয়েছি, আজ থেকে 2-3 দিন আগে আমি আমার ইঞ্জিনিয়ার টিমকে নিয়ে বসে আমি মিটিং করেছি যে আমরা ট্রাই করছি। প্রশ্ন রয়েছে, আমাদের শেষ সময় সীমিত, কিন্তু আমাদের আরো কিছু প্রশ্ন রয়ে গেছে। তো আমি একটা প্রশ্ন আমি আপনাকে করছি, সুবিধ প্রকল্প। সুবিধ প্রকল্পে আপনার বিরুদ্ধে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ করছে। ওটা কে করছে বা কারা করছে সেটা আমি জানি না। এটাতে নাকি আপনি আপনার পার্সোনাল পিএ নামে পর্যন্ত আপনি ইয়ে করেছেন, সেটা লিস্ট আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, আপনার বলুন আবার লিস্টটাতে। আচ্ছা, ওই লিস্টটা আমি আনিনি, ওটা ভুলে হয়ে গেছে নাকি দেখতে হবে। আচ্ছা, আমি দেখবো। এরপর আরেকটা দেখেন, এই যে একটা আছে কি বিশ্বদ্বীপ, হ্যাঁ, ওনার নামে কিন্তু 20,000 টাকা স্যাংশন হয়েছে। কারণ এখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, অ্যাড্রেস নেই। এই লোকটা কে হতে পারে? বিশ্বদ্বীপ ভট্টাচার্য। কেন এখানে কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, বাকি অন্যদের আছে, এই লোকটার নেই। যদি এখানে অ্যাকাউন্ট নাম্বার নেই, সেটা আপনাদের প্রিন্টিং মিস্টেক, ব্যাংকার মিস্টেক। এটা কিন্তু আপনার সাইট থেকে নেওয়া, আমাদের সাইট থেকে নয়। এইটা গভর্নমেন্ট সাইট থেকে আছে। হ্যাঁ, গভর্নমেন্ট সাইট থেকে আমার সাইট। এই সাইটটা এন্ট্রি হয় ডিসি অফিসে। আচ্ছা, এটা ডিসি অফিসে এন্ট্রি হয়, আমাদের এখান থেকে এটা এন্ট্রি হয় না। মানে ডিসি অফিসে এটা ভুলটা টাইপিং মিস্টেক হয়েছে, ভুল হয়েছে কিছু। কিন্তু এই ভুলের জন্য দেখেন আজকে আপনি এই ক্যামেরার সামনে জোর গলায় চ্যালেঞ্জ করে বলি যে কেউ বলো বিরোধীরা আমার জন্য আমার কিছু বার করার কিছু পাচ্ছে না, ওনারা আমার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। মানে এতে বোঝা যাচ্ছে যে প্রশাসন মোটামুটি কলাপস। আপনাকে মানে ক্যামেরার সামনে প্রশ্ন করতে হচ্ছে। কোনো প্রবলেম নাই, আপনি প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন জবাব দিচ্ছি। আর প্রশ্ন করলেই তো আমার ভালো লাগছে, আমি আমার ক্লিয়ারিটি দিতে পারছি। সুরিত প্রকল্প এমন একটা প্রকল্প, সেই প্রকল্প সরকার আমাদেরকে দিয়েছে, আমাদের স্টুডেন্টদেরকে যারা বিপিএল লেভেলের রয়েছেন, গরিব স্টুডেন্টরা রয়েছেন, ওনাদেরকে হেল্প করার জন্য, বা যারা মেডিকেলে যাচ্ছেন, মেডিকেল ট্রিটমেন্ট করতে পারছেন না, ওনাদেরকে হেল্প করার জন্য। এছাড়াও আমরা মুখ্যমন্ত্রী তহবিল থেকেও আমরা চেক এনে আমরা এখানে যারা পেশেন্টরা রয়েছেন, ক্যান্সার পেশেন্ট, হার্ট পেশেন্ট, ওনাদেরকে আমরা দিচ্ছি 25,000, 30,000, ইভেন 40-50,000 এরকম দেওয়া হয়েছে। তো এখানে তো কেউ বলতে পারবে না যে কোথায় দুর্নীতি হয়েছে বলে। আমার এলাকাতে যত আমি সুরিত প্রকল্প ডিস্ট্রিবিউট করেছি, প্রত্যেকেরা এসে আমার ঘর থেকে নিয়ে যান। আপনার সমষ্টিতে ছোট দুধ পাতিল বাদ করে অরুণ দাসের স্ত্রী, উনি অগ্নিদত্তা, উনি আপনার কাছে আবেদন করেছেন, কিন্তু উনি কিন্তু সুরিত প্রকল্প থেকে কোনো সাহায্য পাননি। সেটা হতেই পারে না। যদি আমার কাছে সাহায্য চেয়েছেন আর যদি পাননি, আর আগুনে অগ্নিদত্তা মানে আগুনে জ্বলেছেন, হ্যাঁ আগুনে জ্বলেছেন, ইম্পসিবল আমি বলবো। যদি আমার কাছে দিয়েছেন আর ওনার অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড বা সবকিছু ঠিকঠাক করে দিয়েছেন, তো ওনার অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকা পৌঁছেছে। সেটা না পৌঁছানোর কোনো কারণই নেই। আর কেউ যদি আপনাকে বলেছে, আপনি ওনাকে যা দেখে আবার জিজ্ঞেস করুন কেন পৌঁছায়নি বা কেন আপনার মিথ্যা আপনাকে দিয়েছে বলে আপনি জিজ্ঞেস করতে পারেন। যদি ওরা আবার আপনার কাছে দিয়ে দেয় সঠিকভাবে সব ডকুমেন্ট, তাহলে ওরা পেয়ে যাবে। না, আমার কাছে যদি ওরা ডকুমেন্ট দিয়েছে, অলরেডি পেয়ে গেছে, ওনারা ওনাদের অ্যাকাউন্টে চেক করুন। আমি আপনার এখানে বসে, আপনি যদি ফোন লাগান, আপনার ক্যামেরার সামনে বসে ফোন করে জিজ্ঞেস করুন, যদি ওনার অ্যাকাউন্ট নম্বরে চেক করে দেবো পৌঁছাচ্ছে কিনা। কত তারিখ দিয়েছে সেটা দেখতে লাগবে। যদি মাস 2-1 মধ্যে দিয়েছে, তাহলে হয়তো পৌঁছায়নি। আর যদি 3-4 মাস 5 মাস হয়ে গেছে, তাহলে ওনার অ্যাকাউন্টে পৌঁছাবে। আচ্ছা কিশোরদা, এখন আমাদের লাস্ট সময় এসে গেছে, অনেক সময় ওভার হয়ে গেছে। আমি আপনাকে প্রশাসনিক বিষয়ে কিছু প্রশ্ন করব। হ্যাঁ,
গভর্নমেন্টে বিজেপি আসার আগে গত নির্বাচনে আপনারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন, এই ধরনের কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো বর্তমানে প্রশাসনিক ক্ষেত্রে দলের অবস্থান কি এবং আপনার অবস্থান কি? আমি তো কিছু দেখছি না, বর্তমানে সবকিছু ঠিকঠাকই আছে, প্রশাসনিক ভাবে তো কোনো প্রবলেম আপনি আপনার দেখেন আপনার সমষ্টিতে সুখেন্দু দাস নামে আপনার দলের একজন সভাপতি, হ্যাঁ, উনি দুষ্কৃতকারীদের গুলির আঘাতে প্রাণ হারাতে হয়েছে। দুঃখের ব্যাপার, দুঃখ লাগছে, আপনি সেটা আবার মনে করে দিয়েছেন, খারাপ লাগছে। এরপর আমাদের এই যে বিধায়ক আসামের মন্ত্রী, ওনার একটা ড্রাইভার, ও দীর্ঘদিন থেকে নিখোঁজ। তো এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে বিজেপি সরকারের সময়ে প্রশাসনিক পরিকাঠামো ভেঙে গেছে, প্রশাসন বলতে কিছু নেই। সেটা হ্যাঁ, সেটা আপনি যেটা বলেছেন এটা আমি মানি, সেটা কথাটা লোকে বলবেন বা বিরোধীরা সেটাকে একটা সুযোগ নেবেন, বিরোধী যারা রয়েছেন ওনারা একটু সুযোগ নেবেন। বা এই ব্যাপারটা যেটা আপনি সুখেন্দু দাসের কথা বললেন, সুখেন্দু দাস সত্যিকার আমার খুব খারাপও লাগছে। উনি আমাদের দলীয় টিকিট নিয়ে নির্বাচিত হয়েছিলেন, আর উনি খুব ভালো ছিলেন। উনি এমন একজন ব্যক্তি ছিলেন, কারোর সঙ্গে ওনাদের ঝগড়া এরকম কিছু ছিল না। আর যখনই কথা বলতেন, মানে স্পেশালি আমার সঙ্গে যখনই কথা বলতেন, মানে হাসি মুখ ছাড়া ওনার কথাই ছিল না, মানে এরকম ব্যক্তিত্ব ছিল। আমি বেশি ওনার কাছে বলছি না। ওনার ব্যাপারে যখন আমরা শুনেছিলাম, তারপরে আমরা দলীয় যারাই রয়েছি, আমরা দলের আমার থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের ডেপুটি স্পিকার থেকে শুরু করে আমাদের মন্ত্রী, আমাদের বর্তমানে এমপি, সকলেই আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা সকলেই ওনার বাড়িতে গেছি, বা আমরা সকলেই ওনার শোকটা নিয়ে আমরা প্রতিষ্ঠানও করেছি। শুনুন, আমি বলছি সবকিছু করে প্রশাসনের কাছে আমরা বারবার এটা নিয়ে আমরা প্রেশার দিয়েছি যে কোনোভাবে হোক যাতে এই ব্যক্তিকে বার করা হয়, বা কে ছিল এই দুষ্কৃতীরা, কে ছিল, ওনাকে যে কোনোভাবে বার করতে পারবে। সেটা ব্যাপার নিয়ে দেখছি অনেকদিন না হওয়ার পর সেই ব্যাপারটা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি নিজে গেছি, ওনার কাছে নিয়ে আমি নিজে বসেছি। মুখ্যমন্ত্রীর অফিসে বসে ডিজিপির সঙ্গে বসে, মুখ্যমন্ত্রী, ডিজিপি, আমি আরো কয়েকজন অফিসিয়াল ছিলেন, ওনার সঙ্গে বসে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছি। তখন মুখ্যমন্ত্রী ওখান থেকে টেলিফোন উঠিয়ে আমাদের ডিসি মহোদয়কে বলেছেন যে ওটাকে তদন্ত যাতে ঢিলা না দেওয়া, খুব তাড়াতাড়ি যাতে তদন্ত করে। তদন্ত হয়নি, তদন্ত চলছে। দেখুন, তদন্ত হয়নি সেটা তো আমি বলবো না, কিন্তু আমি আজকে দিনও বলছি তদন্ত চলছে। তারপরে ওখান থেকে বলা হয়েছিল কি সেই কেসটাকে সিআইডি হাতে দেওয়ার জন্য। তারপর অ্যাকর্ডিংলি ওনারা সবাই একটা মিটিং করে একটা চিঠি লিখে দেওয়া হয়েছিল। তখন আমাদের এসপি মোস্ট প্রবলি মানবেন্দ্র, না নামটা মনে পড়ছে না, সাম মহন্ত ছিলেন ওই সময় এসপি, উনি ছিলেন। উনি ওই সময় খুব দুঃখ প্রকাশও করেছেন, উনি নিজে খুব চেষ্টাও চালিয়েছেন, কিন্তু কিছুদিন পর ওনার ট্রান্সফার হয়ে গেছে। তারপরে আরেকজন এসপি আসলেন। যতজনই এসপি আসলেন, যতজনই ডিসি আসলেন, প্রত্যেকের সঙ্গে কিন্তু এই কথাটা নিয়ে চর্চা হচ্ছে। কিছুদিন আগে এখন বর্তমানে এসপির সঙ্গে সেটা নিয়ে আমার খুব চর্চা হয়েছে। আমাদের অ্যাডিশনাল এসপি ওনার সঙ্গে বলে, এসপির সঙ্গে কথাটা বলে আমি আবার জিনিসটাকে বলেছি যে আপনারা কত তাড়াতাড়ি পারেন সেটা তদন্ত করে এটাকে বের করে। সেটা নিয়ে তদন্ত চলছে, কথা চলছে। এখন এটার জন্য পুলিশ করতে পারছে না, আমি বলতে চাইছি না। পুলিশ আজ পর্যন্ত আসামিকে পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। পুলিশ গ্রেফতার করেছে অনেক কয়জনকে ওই কেসের সঙ্গে রিলেটেড। এরা কি সবাই আসামি, মানে যারা জড়িত ছিল? পুলিশ যদি আসামি যদি বুঝতেই পারতো তাহলে তো ওরা জেল হয়ে যেত। যদি ক্লিয়ারলি বুঝতে পারতো যে আসামি ওই লোকটাই, তাহলে তো কোথায় ছিল না। পুলিশের কাছে কোনো এভিডেন্স নেই, এভিডেন্স পাচ্ছে না, যার ফলে ওখানকে 2 জন 4 জন 5 জন 6 জন জানি না 5-6 জনকে ওনারা নিয়ে এসেছিলেন। তারপরে ওনাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেকদিন ওনাদেরকে রাখাও হয়েছে। তারপরে বোধহয় মাসখানিক না 2 মাস পরে ওনাদেরকে বেইলে দেওয়া হয়েছে। তারপর কিন্তু তদন্ত শেষ হয়নি, তদন্ত আজকে দিনও চলছে। সেটা আমি নিজে ফিল করছি, আমার নিজেই খারাপ লাগছে। এই ব্যাপারটা নিয়ে আমি জানি আজকের দিনে কিছু লোকেরা বলছে
ওনার বাড়িতে, সুখেন্দু দাসের বাড়িতে যারা রয়েছেন বা সুখেন্দু দাসের যারা ভাই রয়েছেন, ওনারা এসে আমার কাছে এসে বলে যান যে দাদা আপনাকে তো আমার দাদার নাম নিয়ে আপনাকে পলিটিক্যালি আপনাকে ডাউন করতে চাইছেন আপনার লোকেরা। আচ্ছা, সিআইডি তদন্ত করার জন্য সুখেন্দুর নিজের ভাই যখন এই কথাটা বলছে, তো ওটা তো কিছু মাইনে রাখছে। এই কথাটা কিছু বিরোধীরা এটাকে একটু কালার লাগাতে চেষ্টা করছে, কিন্তু সেটা কালার লাগিয়ে লাভ নেই। পুলিশের কাজ পুলিশ করছেই, সেটা করবেই। আচ্ছা, আপনি বলছেন যে সিআইডি তদন্তের জন্য মুখ্যমন্ত্রী লিখেছেন। মুখ্যমন্ত্রী নয়, আমাদের শিবুল দাসের বাবা বা ওইখানে না, একটা অর্ডার কিন্তু সিআইডি তদন্তের জন্য হয়েছিল। হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ। ওনারা সবাই মানে এটাকে অ্যাকসেপ্ট করেছেন, ওনারা ডিমান্ড করেছিলেন যে আমাদের সিআইডি তদন্ত চাই। ওটা একটা মিটিং আকারে করা হয়েছিল। সেই মিটিং এ অনেক লোকেরা ছিলেন, আমিও ছিলাম সেই মিটিং এ। মিটিং এর মধ্যে ডিসিশন নেওয়া হয়েছিল যে এটাকে আমরা সিআইডি তে দিতে লাগবে। তারপরে একটা অ্যাপ্লিকেশন বানিয়ে এসপির কাছে সেটা দেওয়া হয়েছে। আজ পর্যন্ত দেওয়া হয়নি কেন? দেওয়া হয়েছে নাকি? দেওয়া হয়েছে। মানে সিআইডি এই তদন্ত মানে সুগন্ধ হত্যার মূল নায়ককে ধরতে মানে আপনার সিআইডি পর্যন্ত ফেল হবে, আপনি এটাই বলতে চাইছেন নাকি? ফেইলর আমি বলবো না, যথেষ্ট মধ্যে ওরা ডিক্লেয়ার করেনি, ওরা তদন্ত তদন্ত চলছে, সেটা প্রশাসনের কথা। আমরা তো বিধায়ক, আমরা জনপ্রতিনিধি, জনতা ভোট দিয়ে আমাকে বানিয়েছে, কিন্তু আমরা তো আবার এই যে সিআইডির কাজ, পুলিশের কাজ বা প্রশাসনের কাজ, সেগুলো কাজ তো আমরা করতে পারি। জনগণের রক্ষার দায়িত্ব কিন্তু পিছনে লেগেছি। হ্যাঁ, সেটা তো বলছি। জনগণকে রক্ষার দায়িত্ব, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জনগণের সুখে হোক দুঃখে হোক সরকার, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উপর কিন্তু নির্ভর করে। সেটাই বলছি, জনগণের সুখ হোক দুঃখ হোক, কারো বাড়িতে অন্নপ্রাশন হোক, কারো বাড়িতে বিয়া হোক, বা কারো বাড়িতে কেউ মারা যান, কারো শ্রাদ্ধ, যাই কিছুতে আমি প্রত্যেক সময় জনগণের কাছেই রয়েছি। সকাল 7টা থেকে শুরু করে রাত্রে 12টা 1টা পর্যন্ত আমি থাকি। সেটা আমি তো বলতে পারি যে আমি বলবো না, জনগণই বলবে। কারণ সকাল 7টা থেকে আমার গেট খোলে আর রাত্রে 1টা পর্যন্ত থাকে। আর আমার বাড়িতে আসতে হলে কারো পারমিশনও লাগে না, আর কেউ কাউকে ধরে আসতে হয় না। যে কোনো লোক আমার বাড়িতে আসতে পারে, আর আমাকে সবসময় অ্যাভেলেবল পাচ্ছি। বাড়িতে যদি থাকে পাচ্ছি। তো এটা তো আমরাও সেদিন গিয়েছি, আপনাকে যখন এখানে আমন্ত্রণ জানিয়েছি আমরাও গিয়েছি, ফোন করেছিলাম। এটা তো আমাদেরও অসুবিধা হয়নি, কিন্তু জনগণের নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে, মানে প্রশাসনিক স্তরে। না, নিরাপত্তা কিছু হচ্ছে না। যেটা আমি আপনাকে বললাম যে পুলিশ প্রশাসনের কাজ তো আমরা বিধায়করা করতে পারবো না। আমরা কি করতে পারবো? আমরা পুলিশ প্রশাসনকে বলতে পারবো, পুলিশ প্রশাসনকে আমরা প্রেশার দেবো, সেটা বলো, পুলিশরা করছেন, এতটুকু তো। কিন্তু পুলিশের কাজ তো আর বিধায়ক তো করতে পারবে না। সেই ব্যাপারটা তো আমাদের বুঝতে লাগবে। আমাদের কাজ হলো আমরা পাবলিকের সঙ্গে থাকবো, পাবলিককে আমরা কিভাবে সেভ করাবো, পাবলিককে কিভাবে আমরা সাহায্য করব, সেগুলো আমরা করবো। সেটার জন্য আমরা এটা কিন্তু আজ এই প্রশ্ন চিহ্নের মুখে চলে এসেছে। দলের একজন ব্যাপারটা যদি আমার থাকতো তাহলে আমিও সেই প্রশ্নটা করতাম না। একজন দলের ঘরে কেউ হতো বা আমার যদি কেউ হতো, সেটা আমিও প্রশ্ন করতাম, বা এই প্রশ্নটা আমি নিজেও করছি। সুখেন্দুর ব্যাপারটা নিয়ে আমি নিজেও প্রশ্ন করছি। না হলে তো আমি যে আপনাকে বলছি, আমি সিএম স্যারের সঙ্গে কথা বলেছি, আমি আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, ওনার সঙ্গে আমি কথা বলেছি, আমাদের স্টেট প্রেসিডেন্ট রঞ্জিত দাসের সঙ্গে আমি কথা বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি, ডিসির সঙ্গে কথা বলেছি, ইভেন ডিজিপির সঙ্গে আমরা বসে মিটিং করেছি, কথা বলেছি। কেন করেছি? ওনার প্রতি আমার একটা মায়া আছে। আপনি কি মনে করেন, মানে প্রশাসন ব্যর্থ না? এখন যদি না করতে পারে তাহলে ব্যর্থ বলবোই, কিন্তু প্রশাসন এখনো বলেনি যে পারবো না। আজ দেখুন কিন্তু কয়েক বছর হয়ে গেছে, কিন্তু আমি প্রশাসনকে ব্যর্থ এই জন্য আমি বলছি না। প্রশাসনকে যখনই জিজ্ঞেস করছি, প্রশাসন বলছে যে স্যার हम लोग ये देख रहे हैं, हम लोग अपना ये काम कर रहे हैं। যখন ওনারা করছে, কবে পর্যন্ত ওরা দেবে এরকম বলেছেন? ওনাদের একটা টার্গেট থাকে। পুলিশের যেগুলা কাজ, ওনারা পুলিশ নিজের কাউকে বলছে না, ওনারা কাজ নিজেই করবে। সিআইডির কাজ যদি আপনাকে বলে দেয়, তাহলে সিআইডির কাজটা কি থাকলো? ওনারা আমাকে তো এই কথা বলবে না যে আমরা এই কাজ করছি, আমরা ওখানে গেছি, ওখানে ধরতে গেছি, ওটা আমাদের বলবে না। বাস সিম্পলি আমাকে বলেছে হ্যাঁ আমরা দেখছি, আমরা কাজ করছি, আপনারটা করছি। বাস, তার থেকে বেশি তো আমরা প্রেশার দিতে পারি না। মানে পুলিশ প্রশাসনের উপর আপনি কিংবা আপনার গভর্নমেন্ট, আপনার সরকার তেমন প্রভাব বিস্তার করতে পারছেন না। মানে যেটা প্রভাবের কথা আপনি যেটা বলছেন, প্রভাব বলতে এই প্রভাবটা, যেমন সরকারের যে প্রভাবটা, যেমন প্রশাসন চালাতে গিয়ে যে যতটুকু
ওই দক্ষতা বা না, প্রভাব চালানো মানে কেউ হুমকি তুমকি করে না, না, এটা না। প্রশাসন উনি ওনার জায়গায় আছে, ওনাদের একটা সম্মান রয়েছে। আমরা বিধায়ক হয়েছি বলে আমাদের কাছে পাওয়ার রয়েছে বলে যে আমরা হুমকি তুমকি করবো, যাকে কিছু বলবো সেরকম আমরা নয়, বা আমাদের দলের সেরকম কোনো নিয়মও নেই। আমরা রিকোয়েস্ট করতে পারি, বলতে পারি, বা সময়ে সময়ে আমরা ওনাদেরকে অর্ডারও দিতে পারি। এবার কেন হয়নি করে সেই কথাগুলো আমরা এখনো বলে যাচ্ছি যে কেন হয়নি করে, তো ওনারা বলছেন কি আমরা করছি, আপনারা বলছেন অথচ তারা শুনছে না। এখন দেখুন করছে যেখানে বলছে এরকম, তো আমি বলছি একটা কথা, এরকম কেস তো আছে আরো, ওনাদের কাছে তো অনেক কেস রয়েছে, সব কিছু পিছনে পড়ে রয়েছে। আর যখনই আমরা প্রেশার দিচ্ছি করছেন, আর তার চাইতে বেশি তো আর জোর দিতে পারি না। তার চাইতে যদি বেশি জোর দিতে লাগে তাহলে জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে। তখন আমার কথাটা তো বুঝতে পেরেছেন তো, আমরা পাওয়ারে আছি বলে, আমরা বিধায়ক বলে আমরা তো কোনো অফিসারকে বা প্রশাসনকে আমরা যা তা ব্যবহার করতে পারি না, যা তা বলতে পারি না, হুমকি তুমকি করতে পারি না। আমরা ওনাদেরকে বলবো এই কাজটা কেন হয়নি, তাড়াতাড়ি করুন, এই কাজটা এখনো কেন হয়নি সেটা আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি, ওনারা জবাবদায়ী হন, ওনারা আমাদেরকে জবাব দেন। তো জবাবটা দিয়েছেন যে হ্যাঁ আমরা কাজ করছি। ওনারা যদি বলতেন না আমরা কাজ করছি না, আমরা পারছি না বা পারবো না, তখনই কেন আমরা ওনাদেরকে কিছু প্রেশার দেবো, কিছু বলবো। দেখেন, আজ আপনি একজন বিধায়ক, আপনার একটা সময় আছে, যেমন 5 বছর মেয়াদ। এই 5 বছর মেয়াদের মধ্যে যদি আপনি ভালো কাজ না দেখাতে পারেন, নেক্সট টাইমে কিন্তু পাবলিক আপনাকে ছুঁয়ে দেবে। 5 বছরের মধ্যে ভালো প্রশাসনও কিন্তু জনগণের স্বার্থে কাজ করার জন্য কিন্তু নিয়োগ করা হয়েছে। প্রশাসনের একটা নির্দিষ্ট সময় থাকার দরকার যে এই সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করব। তো সেটাতে যদি আপনারা প্রেশার ক্রিয়েট করেন, সেটা অন্যায় তো মানে কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা প্রেশার ক্রিয়েট করছি। আজ 4 বছর মতো হয়ে গেছে। 4 বছর হয়নি, যদিও আপনি বলছেন, আমি মেনে নিচ্ছি 4 বছর হয়নি। প্রেশার ক্রিয়েট আমরা করছি, প্রেশার ক্রিয়েট করি না যে সেটা আমরা বলছি, কিন্তু প্রেশার ক্রিয়েট করা মানে এটা তো নয় যে আমরা যা কিছু বলবো। প্রেশার ক্রিয়েট আমরা করছি। সিআইডি তদন্তটা হবে না, হচ্ছে, হবে না কেন বলবো, ওরা হচ্ছে, তদন্ত চলছে। আজকে যেটা চলছে, আমি এতক্ষণ যে আপনার সঙ্গে কথা বলছি সেটার উপরে তো কথা বলছি। ওনারা আমাকে তো বলছেন না যে আমরা ওখানে যাচ্ছি বা এটা দেখছি ওটা দেখছি, ওনাদের কাজ ওনারা করছেন। বাস আমরা ওনাদের কাছ থেকে রেজাল্টটা চাই, বাস রেজাল্টের অপেক্ষা করছি। ঠিক আছে, ধন্যবাদ কিশোর দা। আজকে আমরা আপনাকে পেয়েছি, আমাদের দায়িত্বই আপনাদের কাছ থেকে কিছু জিনিস বার করব, প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন। তো সেটা করেছি, আমরা রেডি রয়েছি যে কোনো সময় যে কোনো সেটাই করেছি। আর সময় যেহেতু কম, যদি একটু সময় থাকতো তাহলে হয়তো আরো অনেকটা আলোচনা হতো। কিন্তু আমারও অনেক কিছু বলার ছিল, কিন্তু আপনার প্রশ্নের মাধ্যমে আমি অনেক কিছু বলতেও পারিনি। কিন্তু আপনি আপনার প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে গেছেন, আর ওখানেই আমার সময়টা শেষ হয়ে গেল। কিন্তু আমার বলার অনেক কিছু ছিল। ঠিক যাই হোক, আজকে যখন সময় কম, আগামীতে কোনোদিন চান্স পাই তাহলে আমি নেক্সটে আপনাকে আমন্ত্রণ জানাবো। আমরা ডিবেটও করার চিন্তাধারা আছে, তো নিশ্চয়ই আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের মতো আসবেন। ধন্যবাদ।